আমরা পড়বো হচ্ছে দুইটা ফাইবার নিয়ে, মানে খুব বেশি ডিপে ঢুকবো না, জাস্ট ওভারভিউ টাইপের পড়া। একটা হচ্ছে গ্লাস ফাইবার, একটা হচ্ছে সিরামিক ফাইবার। দুইটা জিনিসই আমরা চিনি বা নাম শুনছি বা দেখছি সামহাও, বাট নট ইন দ্য ফর্ম অফ ফাইবার। অন্যভাবে হয়তো বা গ্লাস প্লেট, আসবাবপত্র বা ফুলদানি এই টাইপের জিনিসপত্র আমরা দেখছি, তাই না? গ্লাস এবং সিরামিক দুইটাই। তো এই দুইটা জিনিস দিয়ে আসলে ফাইবারও তৈরি করা যায় এবং সেটা বিভিন্ন রকম কাজে লাগে আমাদের। সেটাই আজকে দেখব কিভাবে ফাইবার আমরা তৈরি করতে পারি এবং সেই ফাইবারের ইউজ গুলা, প্রপার্টি গুলা কেমন, সেটা আর কি বোঝার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল দুইটা ফাইবারই হচ্ছে ইনঅর্গানিক ফাইবার। আমরা এতদিন অর্গানিক ফাইবার পড়ছি, প্লাস কার্বন ফাইবারটাকে পড়ছি অ্যাজ এ ইনঅর্গানিক ফাইবার। আরো দুইটা ফাইবার যারা ইনঅর্গানিক তারা হচ্ছে এই গ্লাস এবং সিরামিক। তো আস্তে আস্তে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল গ্লাস ফাইবার। তো কাচের সাথে আমরা সবাই পরিচিত, এবং যে কাচটা আমরা দেখি, কাচের গ্লাস টাস বা প্লেটের যাই হোক, সেটা হচ্ছে সিলিকেট গ্লাস, অর্থাৎ সেই গ্লাসটা তৈরি হয় বালির থেকে, সিলিকার থেকে। তো সিলিকেট গ্লাস আমরা তাদেরকে বলবো যাদের মধ্যে, যাদের কম্পোজিশনে অ্যাটলিস্ট 50% সিলিকন ডাইঅক্সাইড এই জিনিসটা আছে, তাদেরকে আমরা বলি হচ্ছে সিলিকেট গ্লাস। এবং বালিকে বা সিলিকাকে অনেক হাই টেম্পারেচারে, ওভার 1200 বা 1400 এরকম টেম্পারেচারে, একটা মিনিট, আচ্ছা। তো যেটা বলতেছিলাম, আহ, আমাদের অধিকাংশ গ্লাস ফাইবারই, মানে এখানে যেটা বলা হয়েছে 99% অফ দ্য গ্লাস ফাইবার আমরা এই সিলিকেট গ্লাসকে ইউজ করি। বাট আসলে গ্লাস অন্যান্য অনেক সোর্স থেকেও পাওয়া যেতে পারে, যেমন হচ্ছে ক্যালকোজেনাইট গ্লাস বা মেটালিক গ্লাস, হ্যালাইট গ্লাস, ফসফেট গ্লাস, অক্সিনাইট্রাইট গ্লাস। বাট এগুলা খুব বেশি পরিমাণে ইউজ নাই বা খুব বেশি পরিমাণে ইউজ হয় না। সো মানে ফাইবার হওয়ার জন্য যে ক্যারেক্টারিস্টিক্স গুলো লাগে সেগুলা একমাত্র আমাদের সিলিকেট গ্লাসেই খুব ভালো মতো পাওয়া যায়। এবং এটা খুব বেশি পরিমাণে অ্যাভেলেবল থাকাতে আমরা এটাকেই আসলে গ্লাস ফাইবারে কনভার্ট করতে পারি। তো যদি আমরা মানে পরীক্ষার খাতায় বা যে কোনো জায়গায় যখন গ্লাস ফাইবার নিয়ে কোনো কিছু লিখবো, তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অলওয়েজ সিলিকেট বা সিলিকা গ্লাস নিয়ে চিন্তা করতেছি। অর্থাৎ এই গ্লাসে অ্যাটলিস্ট 50% বা তার অধিক সিলিকন ডাইঅক্সাইড থাকবে। তো সিলিকন ডাইঅক্সাইড নরমালি টেট্রাহেড্রন ফর্মে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলিকন ডাইঅক্সাইড, এটা হচ্ছে একটা মানে গ্লাসের ইউনিট। তো তার সাথে যখন আরেকটা সিলিকন ডাইঅক্সাইড এসে যুক্ত হয়, এই দুইটা অক্সিজেন পরের সিলিকনের সাথে যুক্ত হয়ে টেট্রাহেড্রন গঠন করে। আবার সিমিলারলি এখানে আরো দুইটা অক্সিজেন আসবে সিলিকনের সাথে যুক্ত হওয়ার জন্য। তো এরকম একটা অর্ডার্ড স্ট্রাকচার আমরা গ্লাস ফাইবারের ক্ষেত্রে দেখতে পাই। তো গ্লাস ফাইবার গুলো দেখতে আসলে খুব বেশি মানে ইয়া করা যায় না, আলাদা করা যায় না নর্মাল ফাইবার গুলোর থেকে। দেখতে সাদাটে টাইপের, সাদা 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 আহ, সুতা বা হচ্ছে ফিলামেন্ট বা হচ্ছে কাপড় বা শীট, শর্ট ফাইবার, ন্যানো ফাইবার, এই জিনিসগুলো আকারে আসলে ফাইবারটাকে ইউজ করা যায়। অর্থাৎ গ্লাসটাকে আমি যখন বানাবো তখন এটাকে আমরা একসাথে ফিলামেন্ট বানায় নিতে পারি, অথবা সুতা বানায় নিতে পারি ডিরেক্ট, অথবা কাপড় বানাইতে পারি, অথবা ন্যানো ফাইবার বানাইতে পারি, যেটা কম্পোজিটে ইউজ করতে পারবো আমরা রিইনফোর্সমেন্ট হিসেবে। এইরকম বিভিন্ন ফর্মে আসলে আমরা গ্লাস ফাইবারটাকে বানায় নিতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার মানে রিকোয়ারমেন্ট। তো এখানে আমরা কিছু বেসিক অ্যাপ্লিকেশন এরিয়া উল্লেখ করছি। আসলে গ্লাস ফাইবারটা বা গ্লাস হচ্ছে ইজ এ পার্ট অফ ম্যাটেরিয়াল সায়েন্স। তোমরা জানো গ্লাস একটা ম্যাটেরিয়াল, ইনঅর্গানিক ম্যাটেরিয়াল।
তো ফাইবার হিসেবে এইটার যতটুকু ইউজ আছে ততটুকু আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করছি। আসলে ফাইবার হিসেবে যতটুকু ইউজ তার থেকে গ্লাসের ইউজ অন্যদিকে বেশি। অ্যাজ এ ম্যাটেরিয়াল গ্লাসের ইউজ অনেক বেশি। সো অত ডিপে তো আর ঢোকা পসিবল না এখন, যেহেতু সিলেবাস অনেক বড় হয়ে যাবে। সো আমরা শুধুমাত্র অ্যাপ্লিকেশন গুলা ইনক্লুড করছি, টেক্সটাইল বেসড অ্যাপ্লিকেশন যেগুলো আছে, যেগুলো আমাদের জন্য দরকার। তো তার উপরে ডিপেন্ড করে বলা যায় গ্লাসের কয়েকটা অ্যাপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট। যেমন ফার্স্ট অফ অল সে হচ্ছে একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল। গ্লাস দিয়ে তুমি যদি কোনো কিছু বানাও তার মধ্য দিয়ে হিট বা সাউন্ড এই জিনিসগুলো খুব বেশি প্রবেশ করতে পারে না। সো সে হচ্ছে হিট এবং সাউন্ডকে ইনসুলেট করে রাখে, আলাদা করে রাখে। এরপরে ফিল্ট্রেশন মেথডে ইউজ করা যায় গ্লাসকে, অর্থাৎ কোনো কিছু ফিল্টার করতে, ফ্লেক্সিবল কোনো কাপড় তৈরি করতে এগুলো তৈরি করা যায়। এরপর রিইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করা যায়। তো এই ইউজটা হচ্ছে আমাদের টেক্সটাইলের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই ইউজটা সবচাইতে বেশি অ্যাজ এ রিইনফোর্সমেন্ট ইন এ কম্পোজিট। আচ্ছা, তো কম্পোজিট সম্পর্কে কি কারো আইডিয়া আছে? হোয়াট ইজ কম্পোজিট? আচ্ছা, কম্পোজিট যেহেতু টেক্সটাইলে আছো নামটা অনেক বেশি শুনবা পরবর্তীতে। তো কম্পোজিটটা নিয়ে আমরা সেকেন্ড স্লাইডে আলাপ করব। সো এটা আপাতত এখানে থাকুক, আমি স্যার এরপরে। কম্পোজিট হচ্ছে দুই বা ততোধিক ম্যাটেরিয়ালের মিশ্রণ স্যার। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি তুমি রাইট, ঠিক কথা বলছো। কম্পোজিট হচ্ছে দুই বা ততোধিক ম্যাটেরিয়ালের মিশ্রণ, এটা আমরা পরবর্তী স্লাইডে আসতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা ইউজ হচ্ছে অপটিক্যাল ফাইবার হিসেবে। আমরা ইদানিং যারা ইন্টারনেট চালাই বাসা বাড়িতে ব্রডব্যান্ড, সবাই বলে দেখবা যে অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার। তো এইখানেও অপটিক্যাল ফাইবারটাও মূলত কাচের তৈরি একটা ফাইবার বা এই সিলিকা দিয়ে তৈরি একটা ফাইবার, কিন্তু খুবই ফ্লেক্সিবল, যেটা হচ্ছে মানে অনেকটা দেখতে তারের মতো ফ্লেক্সিবল, নাড়াচাড়া করাইতে পারবা, বাঁকাইতে পারবা, বেন্ডিং করতে পারবা, কম্প্রেস করতে পারবা, অনেক কিছুই করতে পারবা। বাট এটার স্পেশালিটি হচ্ছে এর ভেতর দিয়ে যখন ডাটা ট্রান্সফার হয় এটা হচ্ছে লাইটের মতো রিফ্লেক্ট করে করে ট্রান্সফার হয় এবং অনেক স্পিডে ডাটা ট্রান্সফার হয়। সো এই জন্য এটার নাম দেওয়া হয়েছে অপটিক কেবল। আর এইটাতেও আমাদের কাচের ইউজ আছে। আচ্ছা, তো এরপরে আমরা একটু হিস্ট্রি নিয়ে আলোচনা করি যে গ্লাস ফাইবারটা কিভাবে টেক্সটাইল ফাইবার হিসেবে আলোচনায় আসলো, বা টেক্সটাইল ফাইবার হিসেবে আমরা কিভাবে এটাকে পরিচিতি পেলাম। তো অ্যাকচুয়ালি গ্লাস জিনিসটা অনেক আগের থেকেই পরিচিত আমাদের কাছে, আমরা চিনি গ্লাস জিনিসটাকে। তো এইটাকে ফাইবারে কনভার্ট করা যাবে বা টেক্সটাইলে ইউজ করা যাবে, সেই কনসেপ্টটা সর্বপ্রথম দেয় হচ্ছে 1713 সালে বিজ্ঞানী রেনে অ্যান্টোনিও ফারহো ডে রিউমান নামে একজন বিজ্ঞানী আছে, উনি ফ্রেঞ্চ একজন সায়েন্টিস্ট। উনি সর্বপ্রথম একটা টেক্সটাইলের উপরে এই গ্লাসের কিছু স্ট্র্যান্ড বা গ্লাসের ফাইবার জাতীয় বা ফিলামেন্ট জাতীয় একটা পদার্থ অ্যাটাচ করে। বাট এইটা ছিল পিওরলি ডেকোরেটিভ পারপাসের কারণে, কারণ এইটার কোনো ফাংশনালিটি ছিল না। এটা জাস্ট টেক্সটাইলের একটা ম্যাটেরিয়াল নেওয়া হয়েছে, তার উপরে এরকম গ্লাস লাগানো, গ্লাস ফাইবারের কিছু স্ট্র্যান্ড লাগানো। সো এটার কোনো ফাংশনালিটি ছিল না, রাদার দেন এটা ছিল একটা ডেকোরেটিভ ম্যাটেরিয়াল। এরপরে 1842 সালে ব্রিটিশ সিল্ক ওয়েভার নামে একটা অর্গানাইজেশন আছে, যারা হচ্ছে কাঁচ নিয়ে গবেষণা করতে করতে এই কাঁচ দিয়ে একটা ফ্যাব্রিক বানিয়ে ফেলে, অর্থাৎ আমাদের যে ফাইবারটা এটাকে ফ্যাব্রিকে কনভার্ট করে ফেলে। তো কনভার্ট করার ফলে আমাদের একটা ফ্যাব্রিক আমরা পাই, বাট ফ্যাব্রিকটা অতটা ভালো ফ্লেক্সিবিলিটি বা অত ভালো প্রপার্টি শো করতেছিল না, লাইক এখনকার যে ফ্যাব্রিক এরকম না। এইটা মানে কিছুটা রিজিড টাইপের একটা ফ্যাব্রিক হয়েছিল, বাট তারা সর্বপ্রথম এটা বানায় আর কি অ্যাকচুয়ালি। এরপরে 1893 সালে, আরো 50 বছর পর, এডওয়ার্ড লাইবি নামে একজন সায়েন্টিস্ট, উনি হচ্ছে একটা এক্সিবিশনে এই গ্লাস ফাইবার দিয়ে ড্রেস বানায়, ওভেন ড্রেস বানায়, সেটাকে এক্সিবিট করে বা ডিসপ্লে করে। তো এটা ছিল ফার্স্ট মানে অ্যাপ্লিকেশন অফ গ্লাস ফাইবার টু মেক এ ড্রেস, কমপ্লিট ড্রেস, নট ফ্যাব্রিক, নট ইয়ার্ন, কমপ্লিট ড্রেস। তো
এইটা ওয়ান অফ দা মানে প্রথম আবিষ্কার, এবং এইটাও ছিল মূলত মানে কাপড়টা অতটা কমফোর্টেবল হয় নাই, এটা মূলত ডেকোরেটিভ পারপাসে এই জিনিসটাকে এক্সিবিট করা হয়েছিল। এরপরে 1930 প্রায় 35-37 বছর মানে গ্যাপ দেওয়ার পর আমাদের ইউএসএ তে একটা অর্গানাইজেশন বা হচ্ছে যারা কাঁচ নিয়ে কাজ করে, অর্গানাইজেশনটার নাম হচ্ছে ওয়েন্স ইলিনয় গ্লাস কোম্পানি। তারা হচ্ছে কাচের বিভিন্ন জিনিসপত্র বানায়। তো এখানকার কিছু এমপ্লয়ি জেমস স্লেটার, জন থমাস এবং ডেল ক্লাইস্ট, তারা হচ্ছে সর্বপ্রথম এখনকার যে গ্লাস ফাইবার বানানোর সিস্টেম বা এখনকার যে গ্লাস ফাইবার, সেই রকম একটা গ্লাস ফাইবার তারা সর্বপ্রথম তৈরি করে 1930 সালে। এবং এটাই হচ্ছে আমাদের বর্তমান কমার্শিয়াল গ্লাস ফাইবারের বেস। এই এই ম্যানুফ্যাকচারিং সিস্টেমেই আসলে আমরা এখন গ্লাস ফাইবার তৈরি করি, বা এই সিস্টেমটাই এখন ফলো করা হয় আর কি সব জায়গায়। তো এইটা ছিল সর্বপ্রথম মানে অ্যাকচুয়াল আমাদের এখনকার গ্লাস ফাইবারের ম্যানুফ্যাকচারের হিস্ট্রি। আর 1930-তে তারা আবিষ্কার করার পর 33 থেকে 37-এ তারা হচ্ছে সত্ত্ব বা প্যাটেন্টের জন্য অ্যাপ্লাই করে, অর্থাৎ তারা যে জিনিসটা বানাইছে এটা যেন আর কেউ কপি করতে না পারে, বা মানে কেউ মালিকানা, এই আইডিয়াটার মালিকানা ক্লেইম করতে না পারে, সেজন্য তারা এটার সত্যটা এস্টাবলিশ করে নেয় বা অ্যাপ্রুভাল করায় নেয় 1938 সালে। এবং তারপর থেকে আর কি কমার্শিয়াল লেভেলে গ্লাস ফাইবার তৈরি করা এবং এর ইউজ শুরু হয় আর কি মোটামুটি। তো এই ছিল হিস্ট্রি। এরপরে আস্তে আস্তে এটা কমার্শিয়াল হইতে থাকে এবং বর্তমান অবস্থা তোমরা জানো, গ্লাস ফাইবার ইউজ করা হয় বিভিন্ন জায়গায়। আচ্ছা, এরপরের স্লাইডে আমরা কম্পোজিট নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ যেটা বললাম কম্পোজিট এন্ড রিইনফোর্সমেন্ট। আমাদের গ্লাস ফাইবার গুলো কিন্তু রিইনফোর্সমেন্ট হিসেবে অনেক বেশি ইউজ আছে। ইভেন কার্বন ন্যানো ফাইবার বা সামনে যে সিরামিক পরবো এগুলারও আসলে রিইনফোর্সমেন্ট হিসেবে ইউজ অনেক বেশি। তো কম্পোজিট বলতে যেটা বোঝায় একজন অলরেডি বলে ফেলছে, টু অর মোর ম্যাটেরিয়ালস যাদের সেম মানে ডিফারেন্ট প্রপার্টি আছে তাদেরকে একত্রিত করা। তো কম্পোজিট বানানোর উদ্দেশ্য হচ্ছে দুইটা ম্যাটেরিয়াল আমি নিচ্ছি, দুই ধরনের ম্যাটেরিয়াল আমি নিচ্ছি, দুইটারই যে ভালো প্রপার্টি আছে, যেমন একটা স্ট্রেংথ বেটার হইতে পারে আর একটা ফ্লেক্সিবিলিটি বেটার হইতে পারে, এরকম দুইটা ভালো প্রপার্টিকে একসাথে এক্সপ্লয়েট করা, অর্থাৎ একসাথে ইউজ করা। সাপোজ আমি একটা পলিস্টার ফাইবার বানাবো। তো পলিস্টার ফাইবার বানানোর সিস্টেম আমরা সবাই দেখে আসছি। মেল্ট স্পিনিং এর মাধ্যমে পলিইথিলিন টেরেপথ্যালেটকে গলানো হয়, এটাকে স্পিনারেট দিয়ে শেপ দিয়ে পলিস্টার ফাইবার বানানো হয়। তো একটা নরমাল পলিস্টার ফাইবার এবং আরেকটা পলিস্টার ফাইবার যার ডাইমেনশন সেম, অর্থাৎ ডায়ামিটার সেম, লেন্থ সেম, বাট এর মধ্যে আমি কি করলাম, কিছু গ্লাস ফাইবারকে ন্যানো পার্টিকেল আকারে মিশাইয়া দিলাম। অর্থাৎ যখন আমি স্পিনারেটের আগে যখন এটাকে আমি গলাইতেছি, মেল্টিং করতেছি, এই পজিশনে এসে আমি কিছু গ্লাস ফাইবার শর্ট বা ন্যানো ন্যানো ডাইমেনশনের কিছু গ্লাস ফাইবার এখানে দিয়ে মিক্স করে দিলাম। এরপরে যখন আমি ফাইবারটা বানাবো তার মধ্যে কিন্তু এরকম গ্লাস ফাইবার ভেতরে থেকে যাবে, তাই না? কিছু পরিমাণ গ্লাস ফাইবার ভেতরে থেকে যাবে এবং এর ফলে দেখা যাবে নরমাল পলিস্টারের থেকে গ্লাস রিইনফোর্সড পলিস্টারের প্রপার্টিতে কিছু চেঞ্জ আসছে। নরমালি এর স্ট্রেংথ একটু হলেও বেড়ে যাবে, ফ্লেক্সিবিলিটি একটু কমে যাবে, তো এই ধরনের কিছু চেঞ্জ আসবে। তো এইখানে আমি পলিস্টারটার একটা নাম আছে এবং গ্লাস ফাইবারটার একটা নাম আছে। পলিস্টারটাকে আমরা ডাকি হচ্ছে ম্যাট্রিক্স নামে, অর্থাৎ যার মধ্যে আমরা কম্পোজিটটা বানাচ্ছি, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের বেস ম্যাটেরিয়াল, সেটার নাম হচ্ছে ম্যাট্রিক্স অথবা বাইন্ডার, বাইন্ডারও বলে অনেক সময়, এটা জাস্ট জেনে রাখো। আর যে ম্যাটেরিয়ালটাকে আমি দিচ্ছি স্মল অ্যামাউন্টে বা যেটা হচ্ছে ডিসপার্সড অবস্থায় আছে, সেটার নাম হচ্ছে রিইনফোর্সমেন্ট অথবা ফিলার, FILLER, ফিলার।
তো একটা কম্পোজিটের আসলে এরকম দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট বা ফিলার, আর একটা হচ্ছে ম্যাট্রিক্স বা বাইন্ডার। তো এইটা হচ্ছে আমাদের মানে মূলত কম্পোজিটের কনসেপ্ট, কেন আমরা কম্পোজিট ইউজ করি এবং কম্পোজিটটা দরকার কেন। তো কম্পোজিট আসলে নেচারেও থাকে, কম্পোজিট যে শুধু আমরা নিজের হাতে বানাচ্ছি এরকম না, কম্পোজিট এক্সিস্ট ইন নেচার। যেমন এক টুকরা কাঠ যদি আমরা কনসিডার করি, তাইলে এইটাতে আমাদের লং সেলুলোজিক যে ফাইবার গুলো আছে এগুলা হচ্ছে রিইনফোর্সমেন্ট হিসেবে ইউজ হয়, আর এদেরকে একসাথে ধরে রাখে হচ্ছে লিগনিন। সো লিগনিনটাকে আমরা বলতে পারি হচ্ছে ম্যাট্রিক্স বা বাইন্ডার, আর এই সেলুলোজিক যে ম্যাটেরিয়াল গুলো এগুলোকে আমরা বলতে পারি কি রিইনফোর্সমেন্ট অথবা কি ফিলার। ওকে, বোঝা গেল জিনিসটা? জি স্যার। আচ্ছা, তো কম্পোজিট আসলে কয়েকটা ধরনে থাকতে পারে, নট অনলি একরকম ভাবে কম্পোজিট পাবো, নট নেসেসারি, আরো বিভিন্ন রকম কম্পোজিট থাকতে পারে। তো কম্পোজিটে আসলে ফিলারগুলা কিভাবে আছে তার উপরে ডিপেন্ড করে চারটা ক্লাসিফিকেশন এখানে করা যায়। একটাকে বলি আমরা পার্টিকেল রিইনফোর্সড, অর্থাৎ যেখানে তোমার ফিলারগুলো বা রিইনফোর্সমেন্টগুলো এরকম ছোট ছোট পার্টিকেল ফর্মে থাকে, তাদেরকে বলা হয় পার্টিকেল রিইনফোর্সড কম্পোজিট। আবার কোনো কোনো জায়গায় শর্ট ফাইবার রূপে থাকে, যেখানে আমরা একে বলতে পারি শর্ট ফাইবার রিইনফোর্সড কম্পোজিট। কোথাও কোথাও এরকম লং ফাইবার কন্টিনিউয়াস ফাইবার রূপে থাকে, বাইন্ডার দ্বারা একত্রিত করা থাকে, সেই ক্ষেত্রে আমরা তাকে বলতে পারি কন্টিনিউয়াস ফাইবার রিইনফোর্সড কম্পোজিট। আর ফাইনালি কিছু জায়গায় শীট আকারে থাকে, অর্থাৎ লেয়ার বাই লেয়ার থাকে, ফার্স্ট লেয়ারটা ম্যাট্রিক্সের, সেকেন্ড লেয়ারটা কম্পোজিট সরি রিইনফোর্সমেন্ট, আবার ম্যাট্রিক্স, এরকম আর কি একটা একটা করে লেয়ার হিসেবে যখন থাকবে তখন তাকে আমরা বলবো হচ্ছে লেয়ার শীট ল্যামিনেটেড কম্পোজিট বা শীট রিইনফোর্সড কম্পোজিট। তো এই চার রকম ভাবে কম্পোজিট থাকতে পারে। তো এটা যেহেতু আমাদের ইয়ার বিষয় না, আর বেশি ভিতরে ঢুকলাম না, জাস্ট পরিচয় করায় দেওয়া। আচ্ছা, এখন আমরা আবার গ্লাসে ফিরে আসি। তো গ্লাস ফাইবারে আমরা আসলে কি কি থাকে সেটা আর কি এখানে দেখতে পাবো, এবং এর সাথে সাথে প্রপার্টির কি কি চেঞ্জ হয় সেটাও আমরা বুঝতে পারবো। তো গ্লাস ফাইবারটাকে কয়েকটা ক্লাসে ভাগ করা যায়, যেমন এগুলার এক একটা নাম আছে, যেমন হচ্ছে ই গ্লাস, এস গ্লাস, এআর গ্লাস, ইসিআর গ্লাস, সি গ্লাস, ডি গ্লাস, এস গ্লাস, এন গ্লাস, টি গ্লাস, এরকম বিভিন্ন নামের গ্লাস আছে। তো এই নামগুলা আসলে মানে পার্থক্যটা হচ্ছে কম্পোজিশনে, অর্থাৎ কোনটা কত পার্সেন্ট আছে, কোন ম্যাটেরিয়ালটা কত পার্সেন্টে আছে সেটার উপরে ডিপেন্ড করে গ্লাস ফাইবারের বিভিন্ন রকম ক্লাসিফিকেশন আছে। তো এখানকার মধ্যে সবচাইতে জনপ্রিয় হচ্ছে ই গ্লাসটা, যেটা হচ্ছে সবচাইতে বেশি ইউজ করা হয়। আর ই গ্লাস নামকরণের পেছনের রিজন হচ্ছে এটাকে সর্বপ্রথম বানানো হয়েছিল ইলেকট্রনিক ইউজের জন্য, ইলেকট্রিক্যাল ফিল্ডে এটা ইউজ করার জন্য বানানো হয়েছিল, সেই থেকে নামটা হয়েছে আসলে ই গ্লাস। এরকম এস গ্লাসেরও একটা হিস্ট্রি আছে। এআর গ্লাস হচ্ছে নরমালি অ্যালকালি রেজিস্ট্যান্ট গ্লাস, অ্যালকালিকে রেজিস্ট করতে পারে এরকম একটা মানে উদ্দেশ্য নিয়ে গ্লাসটা বানানো হয়েছিল, তো সেখান থেকে নাম হয়েছে এয়ার গ্লাস। তো এইগুলাতে যেটা হয়েছে, আমাদের সিলিকনের পরিমাণ দেখতে পাচ্ছ যে সবই 50%-এর উপরে, যেটা আমরা বলছি সিলিকেট গ্লাস হইতে হলে 50%-এর উপরে হইতে হয়। আর বাকি জিনিসগুলা ডিফারেন্ট ফরমেশন, ডিফারেন্ট কম্পোজিশনে আছে, টাইটেনিয়াম, জিরকনিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এক একটা এক এক ফর্মুলায় আছে। এবং এই ডিফারেন্ট কম্পোজিশনের কারণে এর প্রপার্টিরও ডিফারেন্স আসছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মডুলাস তিনটার সেম না, স্ট্রেংথ সেম না, তারপরে ডেনসিটি সেম না, সবই ডিফারেন্ট হয়ে গেছে বিকজ অফ দিস ডিফারেন্স ইন কম্পোজিশন। তো এটা হচ্ছে আমাদের এই ক্লাসিফিকেশন করার মেইন বেসিস, যে কম্পোজিশনের উপরে বেস করে গ্লাসকে বিভিন্ন ইয়াতে ভাগ করা যায়, ক্লাসিফাই করা যায়, এবং তাদের প্রপার্টি গুলো ডিফারেন্ট হয়। আচ্ছা, এখন একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমরা বলতেছি যে 50%-এর উপরে সিলিকা থাকলে গ্লাস, বাট কোথাও দেখতেছি না যে 100% সিলিকা আছে।
তাই না? তো এইটা কেন, হোয়াই দেয়ার ইজ নো গ্লাস ফাইবার উইথ 100% সিলিকা? 100% সিলিকা থাকলে কি হইতো, বাকি ম্যাটেরিয়াল গুলো যদি না রাখতাম তাহলে কি সমস্যাটা হইতো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ডাক্তারলিটি কম হইতো, ভাঙা যেত। ডাক্তারলিটি জি স্যার, কম হইতো, ভঙ্গুর হইতো স্যার। রাইট। তো এইটা আমাদের প্রকৃতি দেখায় দিছে যে আসলে 100% সিলিকা থাকলে কি হইতো। আমরা একটা মিনারেল পাই যার নাম হচ্ছে কোয়ার্টজ। কোয়ার্টজ মিনারেলটা ন্যাচারালি পাওয়া যায় এবং এইটা মানে অ্যানালাইসিস করে দেখা গেছে যে এটাতে 99% অর মোর বা এর থেকে বেশি সিলিকন ডাইঅক্সাইড আছে। তো এই ম্যাটেরিয়ালটা হচ্ছে খুবই রিজিড, খুবই শক্ত একটা ম্যাটেরিয়াল। এটাকে ফাইবার হিসেবে ইউজ করা ইম্পসিবল, মানে ফাইবারের জন্য যে ফ্লেক্সিবিলিটি দরকার তার ধারের কাছে এটা নেই। সো এইটা আমরা বুঝতে পারতেছি যে 100% সিলিকন যদি আমরা ইউজ করি তাহলে আসলে ম্যাটেরিয়ালটা বা ফাইবারটাও আমাদের আলটিমেটলি এরকম কোয়ার্টজের মতো শেপে চলে আসবে। সো এইটা মানে মোটামুটি ইম্পসিবল। তো এখন যেটা করা হয়, এই কারণেই আমরা 100% সিলিকা কখনো ইউজ করি না, এর সাথে অন্যান্য ম্যাটেরিয়াল ইউজ করে থাকি। তো ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে যেটা করা হয় আমাদের গ্লাসকে, এটা অনেকটাই হচ্ছে আমাদের মেল্ট স্পিনিং এর সাথে মিল আছে বা মেল্ট স্পিনিং এর মতো। অর্থাৎ সিলিকা বা ওই সব ম্যাটেরিয়াল গুলোকে একসাথে নেওয়া হয়, নিয়ে এটাকে হাই টেম্পারেচারে তাপ দেওয়া হয়। টেম্পারেচারটা যে এরকম 1720 ডিগ্রি বা তার থেকে বেশি এরকম টেম্পারেচারে সে হচ্ছে মেল্ট করে আর কি সিলিকন ডাইঅক্সাইড, সিলিকা স্যান্ড যেটা, সেটাকে নিয়ে এটাকে মেল্ট করানো হয়। তো এই মোল্টেন অবস্থায় এইটাকে আমরা টেনে লম্বা বানাই, অনেকটা চুইংগামের মতো টেনে লম্বা বানাই। বাট এখানে আমি যে বলতেছি এটা মেল্ট করি, বাট আসলে এটা মেল্ট করি না, আমরা 1700 পর্যন্ত উঠাই না, আর একটু কম টেম্পারেচার রাখি যাতে করে এটা পুরোপুরি লিকুইডিশ অবস্থায় না চলে যায়। তো এইটাকে আমরা যেটা করি সেটার নাম হচ্ছে সফেনিং। এটাকে সফট বানাই, নট পুরোপুরি মেল্ট করা, এটাকে আমরা সফট বানাই। তো সফট বানানোর পর এইটা ডিফর্ম হওয়ার মতো একটা শেপে চলে আসে, তখন আমরা একে ওই যে ড্রয়িং এর মতো করে টান দিয়ে লম্বা বানায় ফাইবারের শেপে নিয়ে আসি। তো এটা আমরা একটু পরে দেখব। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা সফেনিং পয়েন্টটা কি এটার একটা সংজ্ঞা এখানে আমরা রাখছি, তো সেটা সম্পর্কে জানবো। তো সফেনিং পয়েন্ট এখানে বলা হয়েছে এমন একটা টেম্পারেচারকে, যে টেম্পারেচারে একটা ম্যাটেরিয়াল যার ডায়ামিটার হচ্ছে 0.55 মিলিমিটার থেকে শুরু করে 0.77 মিলিমিটার এবং যার লেন্থ হচ্ছে 235 মিলিমিটার, এরকম শেপের একটা জিনিসকে যে টেম্পারেচারে ভার্টিক্যালি সাসপেন্ড করে দিলে বা নরমালি ঝুলায় দিলে আর কি, খুব সব মানে সিম্পলি বলতে গেলে ঝুলায়া দিলে, সে যদি নিজের ভরে, মানে আমরা কোনো রকম ফোর্স ক্রিয়েট করব না, সে যদি নিজের ভরে 1 মিলিমিটার পার মিনিট বেগে ইলংগেট হইতে থাকে বা লম্বা হইতে থাকে, সেই টেম্পারেচারটাকে আমরা বলতে পারি ওই ম্যাটেরিয়ালের জন্য সফেনিং পয়েন্ট। তাইলে এইখানে আমাদের গ্লাসের জন্য সফেনিং পয়েন্টটা অবশ্যই মেল্টিং পয়েন্টের থেকে একটু হলেও কম হবে। সো সেই পয়েন্টটা নিয়ে আমরা এখানে কাজ করব। তো ম্যানুফ্যাকচারিং যে স্টেপ, এখানে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছ যে গ্লাসটাকে 1370 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আমাদের 1720 টা রেখে আর একটু কম টেম্পারেচারে এটাকে সফেন করা হচ্ছে। তো এইখানে আমাদের মেইন প্রসেসটা খুবই হচ্ছে সিম্পল, মানে খুব বেশি ইয়া নাই, জটিলতা নাই। প্রথম ধাপটা হচ্ছে ব্যাচিং করা। ব্যাচিং মানে কি, সব র ম্যাটেরিয়াল তো আমরা দেখলাম তাই না, ওই সিলিকন থাকতে পারে, ক্যালসিয়াম থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে, জিরকোনিয়াম থাকতে পারে, অ্যালুমিনিয়াম থাকতে পারে, এরকম প্রতিটা ম্যাটেরিয়াল আলাদা আলাদা ভাবে এক একটা স্টোরেজ ট্যাঙ্কের থেকে একটা জায়গায় নিয়ে মিক্সিং করা হয়, এটাকে বলি আমরা ব্যাচিং। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ব্যাচিং, সেকেন্ড স্টেপ হচ্ছে মেল্টিং, যেটাকে স্যার ব্যাচিংটা আরেকবার একটু। আচ্ছা, ব্যাচিং হচ্ছে একটা ব্যাচ তৈরি করা।
ব্যাচ বলতে আমরা বোঝাই র ম্যাটেরিয়ালটাকে বানায় নেওয়া। সাপোজ আমরা যে আগের স্লাইডে কম্পোজিশন দেখলাম, অর্থাৎ এখানে সিলিকন, যেমন ই গ্লাস ধরো আমরা বানাবো, সো এখানে সিলিকন লাগবে আমার, তারপরে কি অ্যালুমিনিয়াম লাগবে, বোরন লাগবে, ম্যাগনেসিয়াম লাগবে, ক্যালসিয়াম লাগবে, তাই না? তো এই সবগুলা জিনিসকে তো আর আমরা একত্রে পাবো না একসাথে, তাই না? বা পাইলেও এটার কম্পোজিশন আমরা কিভাবে মিলাবো, যে প্রকৃতিতে আছে বাট এটার কম্পোজিশন ওইটা 54, এটা 9, এটা 18, এরকম তো আর নাই। সো এইগুলাকে আলাদা আলাদা ভাবে কালেক্ট করা হয় বিভিন্ন রকম স্টোরেজ ট্যাঙ্কে। ধরো 4-5টা স্টোরেজ ট্যাঙ্ক আছে, সেখানে আলাদা আলাদা কালেক্ট করা হয়। এরপর একটা জায়গায় নিয়ে তাদেরকে মিক্স আপ করা হয় অ্যাকর্ডিং টু দা কম্পোজিশন। ধরো সিলিকন 54% দরকার, আমরা 54% দিলাম। বোরন দরকার 9%, আমরা 9% দিলাম। এরকম যেটা যে পরিমাণে দরকার সেটাকে একসাথে মিক্স করা হয়, এবং এই মিক্স জিনিসটাকেই বলা হয় হচ্ছে ব্যাচিং। ওকে। জি স্যার, বুঝতে পারছি। এরপর এই সবগুলাকে একসাথে নিয়ে এই সফেনিং বা মেল্টিং যেটা আমরা বলতেছি ওই এর আগের ইয়াতে, সেই জিনিসটা করা হয়, অর্থাৎ হাই টেম্পারেচারে একে হিট দেওয়া হয়। হিট দিলে সে হচ্ছে মোটামুটি একটা ওই যে সফেনিং স্টেজে চলে যায়, এবং চলে যাওয়ার পর এটাকে আরেকটু কম টেম্পারেচারে রিফাইন করা হয়। রিফাইন করা হয় কিভাবে? এর ভেতরে যদি মানে অন্য কোনো ম্যাটেরিয়াল থাকে বা কোনো ওয়েস্ট জাতীয় পদার্থ থাকে, এগুলাকে আলাদা করা হয়। সো এই যে এখানে একটা ব্যারিয়ার দেখতে পাচ্ছ, তো এই কাজগুলো আসলে এখানে করা হয়। এরপরে এইটাকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হয় যার নাম হচ্ছে ফোর হার্থ। ফোর হার্থটা দেখতে কেমন এটা আমরা একটু পরে দেখব। এইটা অনেকটা আমাদের স্পিনারেটের মতো কাজ করে, অর্থাৎ নিচে তোমার এই এরকম মানে কাটা একটা জায়গা থাকে যেখান দিয়ে মোল্টেন বা এই সফেন পলিমার, পলিমার বলতেছি, এই গ্লাসটা কি সফেন অবস্থায় বের হয়ে আসে, এবং ওয়াইন্ডিং রোলার দিয়ে একে টানা হয়, এবং এইটার স্পিডের উপরে ডিপেন্ড করে আমাদের ফাইবারের ডায়ামিটার কত হবে বা প্রপার্টিগুলো কেমন হবে। এটা অনেকটা আমার ওই মেল্ট স্পিনিং এর মতোই এই ধাপটা। সো এই কাজটা এখানে করা হয়, এবং এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ফাইবারাইজেশন, অর্থাৎ ফাইবার আমরা বানাইলাম এখানে এসে। মোল্টেন পলিমার, মোল্টেন গ্লাসটাকে নিয়ে সেটাকে ফাইবারে কনভার্ট করলাম। তো এর পরবর্তীতে ফাইবারটাকে ফাইবারে কনভার্ট করার পর এর বিভিন্ন রকম যে স্পিন ফিনিশ অ্যাপ্লিকেশন আমরা পড়ছিলাম, অর্থাৎ লুব্রিকেন্ট দেওয়া যাইতে পারে বা হচ্ছে এর প্লাস্টিসাইজার দেওয়া যাইতে পারে। তো এই ধরনের যে ফিনিশিং এজেন্ট সেইগুলো আমরা এখানে দিয়ে থাকি পরের স্টেজে ফাইবার বানানোর পর। লাস্টে এটাকে ড্রাইং করে সংগ্রহ করা হয়। তো এই 5টা স্টেপে মূলত আমাদের ম্যানুফ্যাকচারিংটা সম্পন্ন হয়। আমরা আরেকটা ছবি দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এটা হচ্ছে একদম মানে ফ্যাক্টরির স্কেমাটিক, যেটা যে ফার্স্ট অফ অল আমরা ওই যে ধরো 4টা ম্যাটেরিয়াল আমাদের লাগবে, এটাকে একসাথে নিয়ে যে একটা ব্যাচ তৈরি করলাম। ব্যাচটা আমাদের ফার্নেসে চলে গেল, যেখানে হাই টেম্পারেচারে এখানে তাপ দেওয়া হবে। তো ফার্নেসে এটাকে মেল্টিং করার পর এটা হচ্ছে যেরকম একটা জায়গায় চলে আসে যার নাম হচ্ছে ফোর্থ হার্ট। তো এটার দুই সাইডে এরকম আমাদের ওই মেল্ট স্পিনিং এর বা স্পিনারেটের মতো হোল গুলো থাকে। তো এইখানে হোলের আরেকটা আলাদা নাম আছে, এগুলোকে বলা হয় হচ্ছে বুশিং, নট স্পিনারেট, এটাকে বলা হয় হচ্ছে বুশিং, BUSHING। বাট কাজ মোটামুটি মোরলেস সিমিলার। তো এরপরে এটা এখান দিয়ে বের হয়, এটা এখান দিয়ে গরম অবস্থায় বের হয় যেহেতু মোল্টেন অবস্থায় থাকে। এটাকে আমরা ফিলামেন্টটাকে কুল করা হয় নরমালি ঠান্ডা বাতাস দিয়ে, অর্থাৎ মেল্ট স্পিনিং এর মতো করেই একে ঠান্ডা করা হয়, এবং এটা ফাইবারের শেপে চলে আসে। তো তারপর একে সংগ্রহ করা হয় আমাদের ওয়াইন্ডিং রোলারে। সো এইটা হচ্ছে আমাদের এই যে ড্রয়িং করা হয় হাই স্পিডে র্যাপিড কুলিং করার পর। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি প্রিন্সিপাল। তো এই জিনিসটার বর্ণনা আমাদের পরবর্তী স্লাইডে লেখা আছে এতক্ষণ যা বললাম। প্লাস হচ্ছে আমরা স্লাইডের শেষে একটা ওয়েবসাইট রাখছি, এই যে 3টা স্টার দেওয়া আছে, দ্য মেকিং অফ গ্লাস ফাইবার কম্পোজিট ওয়ার্ল্ডের একটা মানে লেখা, এটাও তোমরা দেখতে পারো। এখানেও মোটামুটি বেশ সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে উইথ পিকচারস এন্ড অল, সব ছবি টবি সহ। সো এখানে গিয়েও তোমরা দেখে নিতে পারো।
আচ্ছা, এরপরে করেছিলাম, আচ্ছা এটা শেষ করলাম। হ্যাঁ, এর পরের স্লাইডটাতে যেখানে গ্লাস ফাইবারটা যে যে বুশিং দিয়ে বের হয়ে হয়ে আসতেছে সেটা দেখানো হয়েছে। তো এটা অনেকটা স্পিনারেটের মতোই কাজ করে, বাট ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এটাকে বুশিং বলা হয় আর কি গ্লাস ফাইবারের জন্য। আচ্ছা, এরপরে আমরা আরেকটা এখানে টেবিল রাখছি যেটা আর কি, আচ্ছা তার আগে একটা মিনিট, একটু দেখাই দিই। ওই যে যে ওয়েবসাইটটার কথা বললাম, এটাই যে এইখানে আর কি মোটামুটি একদম হিস্ট্রি থেকে শুরু করে সবকিছুই মোটামুটি বর্ণনা করা আছে। তোমার এই যে প্রতিটা স্টেপ, ব্যাচিং কিভাবে হচ্ছে, এরপরে মেল্টিং কিভাবে হচ্ছে, এরপরে হচ্ছে এই যে ফাইবারাইজেশন অর্থাৎ বুশিং দিয়ে বের হয়ে আসা ফাইবারটা, এগুলো সব ছবি সহ সুন্দরভাবে বর্ণনা করা আছে। সো এখান থেকেও তোমরা পড়ে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো পরবর্তী টপিকে আমরা যাচ্ছি। তো এইখানে একটা টেবিল দেখানো হয়েছে যেটা হচ্ছে কমার্শিয়াল পারপাসে আমরা ডিফারেন্ট ডায়ামিটারের জন্য গ্লাস ফাইবারকে ডিফারেন্ট লেটার দিয়ে চিহ্নিত করে থাকি। যেমন গ্লাস ফাইবারের ডায়ামিটার যদি 5.33 হয় তাহলে আমরা এটাকে বলতে পারি ডি টাইপ ই গ্লাস, 7 হলে ই টাইপ গ্লাস, এরকম এন টাইপ, ই টাইপ, এম টাইপ, কে টাইপ, এরকম ডায়ামিটারের উপরে ডিপেন্ড করেও কমার্শিয়ালি গ্লাস ফাইবারকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। এটা কিন্তু আবার যে ওই ডি গ্লাস না, ওই যে ওইখানে যেটা পড়লাম ডি গ্লাস, এআর গ্লাস, সি গ্লাস, এস গ্লাস, এটা হচ্ছে ওই ওই ক্লাসিফিকেশনটা না। ওইটা হচ্ছে কম্পোজিশনের উপরে ডিপেন্ড করে, আর এটা হচ্ছে ডায়ামিটারের উপরে ডিপেন্ড করে। ওকে, বিভিন্ন রকম ডায়ামিটারের গ্লাসকে আমরা বিভিন্ন লেটার দ্বারা চিহ্নিত করে থাকি। লেটার ডেজিগনেশন অফ গ্লাস ফাইবার ডায়ামিটার, এটা জাস্ট জেনে রাখো। এরপরে আমরা একটা প্যারামিটার নিয়ে আলোচনা করব এখানে, যার নাম হচ্ছে ভিসকোসিটি। সবাই জানি আমরা হোয়াট ইজ ভিসকোসিটি। তো ভিসকোসিটিটা আসলে গ্লাসের জন্য ইম্পর্টেন্ট কিভাবে বা কেন? আমরা জানি যে কোনো ম্যাটেরিয়ালের ভিসকোসিটি বাড়লে কি তার ঘনত্ব বেড়ে যায়, তাই না? ভিসকোসিটি কমা মানে সেটা হচ্ছে পাতলা একটা ম্যাটেরিয়াল বা লো কনসেন্ট্রেশনের একটা ম্যাটেরিয়াল। তো আমরা যখন গ্লাস ফাইবারটাকে মেল্টিং করতেছি বা মোল্ড গ্লাস ফাইবার নিচ্ছি, তখন আসলে তার ভিসকোসিটি কত সেটার উপরে ডিপেন্ড করে গ্লাস ফাইবারটার পরবর্তী প্রপার্টিগুলো। সাপোজ আমার একটা গ্লাস ফাইবার বানানোর জন্য ভিসকোসিটি পয়েস দরকার হচ্ছে 3। তো নরমাল অবস্থাতে আমরা টেম্পারেচার যত বাড়াই তার ভিসকোসিটি তত কমতে থাকে, এটা আমরা সবাই জানি, তাই না? তত পাতলা হইতে থাকে, পানির মতো হইতে থাকে। তো এইখানে আমার ধরো 3 তোলার জন্য দুইটা টেম্পারেচার লাগতে পারে। একটা হচ্ছে যদি আমি বোরন এখানে অ্যাড করি, অর্থাৎ বোরন অক্সাইড যে একটা ম্যাটেরিয়াল ছিল, এইটার কাজ হচ্ছে ভিসকোসিটিকে কন্ট্রোল করা। তো কোনো গ্লাসের কম্পোজিশনে যদি বোরন থাকে তাহলে আমরা 1200 ডিগ্রিতেই এই 3 পেয়ে যাব। আর যদি বোরন না থাকে তাহলে আমার আরো হাই টেম্পারেচারে নিতে হবে, লাইক এখানে 1300 ডিগ্রি লাগছে, তাই না? সো বোরন ইউজ করার উদ্দেশ্য হচ্ছে ভিসকোসিটিটাকে কন্ট্রোল করা, এবং ভিসকোসিটিটাকে কন্ট্রোল আমরা লেস টেম্পারেচারে করতে পারি বাই অ্যাডিং বোরন টু ইট। আমাদের ই গ্লাসে বোরন আছে, সো আমরা এখানে আমাদের মিনিমাম একটা টেম্পারেচার কন্ডিশনে তাকে হচ্ছে গলায় ফেলতে পারি, বা ভিসকোসিটি যেটা দরকার আমাদের সেটাতে তুলে আনতে পারি। তো ভিসকোসিটিটা দরকার হচ্ছে আমাদের ফাইনাল ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে সেটার জন্য, এবং এই ভিসকোসিটিটাকে কন্ট্রোল করা যায় হচ্ছে আমাদের এই বোরন যোগ করার মাধ্যমে। তো এইটাই জাস্ট মানে বলার ছিল এখানে, এই স্লাইড দ্বারা এটাই বোঝানোর ইয়া ছিল যে বোরনটা কেন আমরা ইউজ করতেছি। এরকম আসলে বিভিন্ন ম্যাটেরিয়ালের বিভিন্ন ইউজ আছে, যেটার জন্য আমাদের এই যে সিলিকাটা 100% দিলে যেরকম শক্ত হয়ে যায়, এই ক্ষেত্রে সেটা হয় না। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা রাখছি হচ্ছে কিছু বেনিফিট ভার্সেস ড্রব্যাক। এটা বোঝানোর কিছু নাই আসলে, এটা একটু নিজেরা পড়ে নিও, সুবিধাগুলা কি কি, অসুবিধাগুলা কি কি। সো এটা দেখাচ্ছি না যেহেতু সময় কম।
এরপরে আমরা একটা লুমের ছবি এখানে রাখছি। তোমরা যখন তোমরা নিজেরাই তো ফেব্রিক সম্পর্কে তো আইডিয়া অবশ্যই হয়ে গেছে ইদানিং এ, নাকি ফেব্রিক করছো না, উইভিং? জি স্যার, কোর্স করছি। তো এইখানে আর কি ওই একটা লুমের ছবি দেওয়া আছে যেখানে আর কি ওয়ার্পের দিকে গ্লাস ফাইবার গুলো এইভাবে দেওয়া আছে। সো এখানে আমরা ওয়েফটের সুতা ইনসার্ট করে খুব সহজেই ফেব্রিক বানিয়ে ফেলতে পারি, এবং দে আর মানে ফ্লেক্সিবল এনাফ টু বি কনভার্টেড ইনটু ফেব্রিক। সো তুমি এটা দিয়ে খুব সহজেই ফেব্রিক বানিয়ে ফেলতে পারো। সো এই ছবিটা জাস্ট রাখা একটা অ্যাপ্লিকেশন দেখানো আর কি। এরপরে কিছু ইউজ, এটাও আর কি আর বলতেছি না, নিজেরা দেখে নিও, খুবই সহজ জিনিস। তো গ্লাস ফাইবার মোটামুটি আমরা এর থেকে বেশি আর যাব না। কিছু মার্কেটিং কন্ডিশন যেটা আমি পরে অ্যাড করে দিব। তো মার্কেট সম্পর্কে আমি অন্যান্য ফাইবার গুলাতেও যেভাবে দিছি ওইটা ওইভাবে দিব। সো এটা আশা করি নিজেরাই বুঝতে পারবা, খুব ডিফিকাল্ট কিছু হবে না। এরপরের চ্যাপ্টারটা যেটা, সেটা হচ্ছে সিরামিক ফাইবার। এটার জাস্ট কিছু আমরা ওভারভিউ করব, অর্থাৎ সিরামিক ফাইবারটা আসলে কি। ফার্স্ট অফ অল সিরামিকের প্লেট, তারপরে গ্লাস, ফুলদানি, এগুলো আমরা সবাই দেখছি। তো সিরামিক আসলে কোনো একটা নির্দিষ্ট ম্যাটেরিয়াল না। সিরামিক হচ্ছে কম্বিনেশন অফ সাম ম্যাটেরিয়ালস, অনেকগুলা ইনঅর্গানিক ম্যাটেরিয়ালের কম্বিনেশন বলা যায়, অনেকটা ওই যে অ্যালয় টাইপের জিনিস। তো আমরা ইনঅর্গানিকের ক্ষেত্রে এতদিন কার্বন পড়ছি, আজকে সিলিকন পড়লাম। এরপরেই যে ম্যাটেরিয়ালটা আসে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, যেটা হচ্ছে অনেক বেশি পরিমাণে আছে আমাদের নেচারে, এবং ইনঅর্গানিক একটা ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়াম। সো আমরা এখানে যে মানে সিরামিক ফাইবার পড়ব সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম বেসড সিরামিক ফাইবার। তো সিরামিক ফাইবারকে বলা যায় স্মল ডাইমেনশন ফিলামেন্ট অর থ্রেড কম্পোস্ট অফ সিরামিক ম্যাটেরিয়াল। সিরামিক ম্যাটেরিয়াল গুলো কি কি? ইউজুয়ালি অ্যালুমিনা অ্যান্ড সিলিকা, ইউজড ইন লাইটওয়েট ইউনিটস ফর ইলেকট্রিক্যাল থার্মাল সাউন্ড ইনসুলেশন। মানে ইউজুয়ালি হচ্ছে অ্যালুমিনিয়াম এবং সিলিকনের মিশ্রণকে আমরা সিরামিক বলে থাকি। তো এর সাথে সাথে ফেরাস বা জিরকনিয়াম বা হচ্ছে বোরন, মানে প্রকৃতিতে যেসব ইনঅর্গানিক ম্যাটেরিয়াল আছে সেগুলা কিছু কিছু পরিমাণে থাকতে পারে, বাট এই পার্টটা সবচাইতে বেশি। অ্যালুমিনিয়াম আর সিলিকার মিশ্রণ হচ্ছে মোর দেন 97%, অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের সংকর জাতীয় যে ম্যাটেরিয়াল তাকে আমরা হচ্ছে সিরামিক বলতে পারি। এখন সিরামিক ফাইবারকে কয়েকটা ভাগে ক্লাসিফাই করা যায়। তো এই ম্যাটেরিয়াল গুলা যে সিলিকন হইতে পারে বা অ্যালুমিনিয়াম হইতে পারে বা ফেরাস হইতে পারে, এগুলা অক্সাইড ফর্মে থাকে নরমালি, অথবা নন অক্সাইড ফর্মেও থাকতে পারে। তো যখন এগুলা অক্সাইড ফর্মে থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে অক্সাইড ফাইবারস, অক্সাইড ফাইবারস। আর যখন অক্সাইড ফর্মে থাকে না, শুধু অ্যালুমিনিয়াম, শুধু সিলিকন, শুধু ফেরাস, শুধু বোরন, শুধু জিরকনিয়াম, এরকম যখন থাকে সেটাকে আমরা বলি হচ্ছে নন অক্সাইড ফাইবারস। তো ব্রডলি ক্লাসিফাই করা যায় অক্সাইড ফাইবার ভার্সেস নন অক্সাইড ফাইবার, দুই রকম। অক্সাইড ফাইবারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কন্টিনিউয়াস বা লং লেন্থের অক্সাইড ফাইবার, আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস বা শর্ট লেন্থের অক্সাইড ফাইবার। তো এইটা বেসিক্যালি ফিলামেন্ট, এটা বেসিক্যালি স্টেবল ফাইবার। তো অক্সাইড এবং নন অক্সাইড এগুলাকে বিভিন্ন রকম মানে ম্যানুফ্যাকচারিং টেকনিকে আসলে ম্যানুফ্যাকচার করা যায়। তার মধ্যে প্রিন্সিপালি দুই তিনটা ম্যানুফ্যাকচারিং টেকনিক আমরা এখানে দেখব, যেটা সবচাইতে বেশি ইউজ করা হয়। তো সিরামিক ফাইবারের ডায়ামিটার নরমালি হয় 10 মাইক্রোমিটার বা এর আশেপাশে থাকে, বা আমরা আরো মোটা ফাইবারও বানাইতে পারি ডিপেন্ডিং অন আওয়ার রিকোয়ারমেন্ট, যেটা আমরা একটু পরে দেখতেছি। তো অক্সাইড ফাইবার যেগুলো একটু আগে বলে ফেলছি, যাদের মধ্যে আসলে অক্সাইড আছে, অক্সাইড সিরামিক ফাইবারস আর জেনারেলি কম্পোজড অফ অক্সাইড অফ সিলিকা বা মিউলাইট, যেটা হচ্ছে সিলিকা আর অ্যালুমিনিয়ামের মিশ্রণ, অথবা অ্যালুমিনা অথবা জিরকনিয়া। এগুলার অক্সাইড নিয়ে যখন তৈরি হবে তখন তাকে আমরা অক্সাইড ফাইবার বলতে পারবো। তো এই কথাগুলো এখানে লেখা আছে। তো ম্যানুফ্যাকচারিং টেকনিকগুলো খুব জটিল কিছু না, খুবই সহজ। তো একটা ম্যানুফ্যাকচারিং টেকনিক হচ্ছে আমাদের নরমাল যে মেল্ট স্পিনিং করতাম সেই মেল্ট স্পিনিং। আমরা ট্রেডিশনাল যে মেল্ট স্পিনিং করি
এটাও অলমোস্ট সেম সিমিলার। প্রিকারসার বা র ম্যাটেরিয়ালটা হবে জাস্ট আমাদের অক্সাইডের অক্সাইডের সিরামিক, অর্থাৎ অক্সাইড সিরামিককে মেল্ট করা হয় সর্বপ্রথম, তারপরে হচ্ছে নজল দিয়ে বের করে নিয়ে আসা হয় স্পিনারেটের হোল দিয়ে, বের করে এটাকে আমরা নরমালি ড্রয়িং বা টেক্সচারাইজিং যাই করি না কেন পরবর্তী ধাপগুলো ক্যারি আউট করা হয় টু মেক দ্য ফাইবার। এখানে একটা ফ্লোচার্ট দেওয়া আছে, এখানে একই জিনিসই বলা আছে যে ফার্স্টে আমাদের পলিমারকে সিনথেসিস করে নিতে হয়, এরপর মেল্ট স্পিনিং করতে হয়, এরপর হচ্ছে কিউরিং পাইরোলাইসিস করতে হয়। কিউরিং এবং পাইরোলাইসিসটা হচ্ছে অনেকটা হিট সেটিং এর মতো, অর্থাৎ হাই টেম্পারেচারে তাকে আমাদের রাখতে হয় যাতে করে পরবর্তীতে হাই টেম্পারেচারে কোনো অসুবিধা না হয় বা এর কোনো ডিফর্মেশন না ঘটে। সো এগুলো এখানে মোটামুটি বলা আছে। এরপরের আরেকটা অ্যানাদার টেকনিক হচ্ছে স্লারি স্পিনিং প্রসেস। তো স্লারি সম্পর্কেও আমরা সবাই জানি, ওই যে ইয়া পড়ার সময় দেখছিলাম কোন একটা ফাইবার পড়ার সময় যে নিচে আমাদের কিছুটা অর্ধতরল টাইপের পদার্থ তৈরি হয়েছিল যেটার নাম দিছিলাম আমরা হচ্ছে স্লারি। এটা নর্মালি সলিউশন তৈরি করার সময় হয়ে থাকে, যে আমরা মিক্স আপ করার পর এটা কিছুটা এরকম লিকুইড অবস্থায় থাকে আর কিছুটা হচ্ছে নিচে হচ্ছে কিছুটা থিক ম্যাটেরিয়াল টাইপের জমা হয় যেটার নাম হচ্ছে স্লারি। তো এই স্লারিটাকে নিয়ে আমরা যখন ড্রাই স্পিনিং প্রসেসের মতো করে প্রসেস করি সেটাকে বলা হয় হচ্ছে স্লারি স্পিনিং প্রসেস। অর্থাৎ আমরা এই স্লারিটাকে নিব, এটাকে ড্রাই স্পিনিং প্রসেসে যেভাবে করতাম 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে তাপ দিব স্পিনারেটের হোল দিয়ে বের হয়ে আসার পর, যাতে করে অর্গানিক বা অন্যান্য যে ম্যাটেরিয়ালের মধ্যে ছিল সেটা হচ্ছে রিমুভ হয়ে যায় এবং এটা একটা ক্রিস্টালাইন আলফা ফেজ ম্যাটেরিয়াল তৈরি করে। তো স্লারি জিনিসটা বেসিক্যালি আমাদের আলফা ফেজ অ্যালুমিনা, যেটা অর্থাৎ অ্যালুমিনিয়ামের অক্সাইড নিয়ে সেটাকে যদি আমি আলফা ফেজে নিয়ে যাই, এখানে এটা ম্যাটেরিয়াল সায়েন্সের পার্ট যে অ্যালুমিনার কয়েকটা ধাপ আছে, ফেজ আছে, আলফা ফেজ, বিটা ফেজ, গামা ফেজ, এরকম অনেকগুলো ফেজ আছে। তো তার মধ্যে আলফা ফেজ যেটা সেটা হচ্ছে এরকম স্লারি তৈরি করে। অন্যান্যগুলোতে আমরা যাচ্ছি না কারণ ওইটা হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সের পার্ট, ওটা অনেক বড় একটা টপিক, বিভিন্ন ফেজকে কোনটা কেমন আচরণ করে। সো এইখানে জাস্ট আমাদের দরকার হচ্ছে আলফা ফেজটা, যেখানে 99% আলফা ফেজ এরকম অ্যালুমিনা থাকে, সেখানে আমরা এরকম স্লারি ফেজ দেখতে পাই এবং এইটাকে নিয়ে আমরা পরবর্তীতে ফাইবারে কনভার্ট করতে পারি। তো এইটা ছিল হচ্ছে স্লারি। আরেকটা সিস্টেম আমরা দেখব যার নাম হচ্ছে সল জেল স্পিনিং, অর্থাৎ সলিউশন টু জেল স্পিনিং। তো এই প্রসেসটাতে যেটা করা হয়, ফার্স্ট অফ অল আমরা একটা সলিউশন বানাই। তোমরা জানো যে সলিউট এবং সলভেন্ট এই দুইটাকে আমরা একত্রিত করে সলিউশন বানাইতে পারি। এটাতে আমাদের যা যা দরকার তা আমরা মিক্সড করি এবং এরপরে ইভাপোরেশনের মাধ্যমে সলিউশনটাকে আমরা জেলে কনভার্ট করে নিই আগে, জেল। তো কারো কি মনে আছে যে জেল এবং সলিউশনের মধ্যে পার্থক্য কোথায়? আমরা সেকেন্ড চ্যাপ্টারে দেখছিলাম। এনিওয়ান? পার্টিকেল সাইজে। পার্টিকেল সাইজে, আচ্ছা আচ্ছা, মানে ঠিক আছে কাছাকাছি কিন্তু পুরোপুরি না। সলিউশনটা হচ্ছে তোমার যেখানে সলিউটের মধ্যে সলভেন্টের মধ্যে সলিউটটা ডিসপার্স অবস্থায় থাকে, মানে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, আর জেলটা হচ্ছে তার উল্টা, মানে এখানে হচ্ছে সলিউট বা সলিড পার্টের পরিমাণ বেশি থাকে এবং তার মধ্যে আমাদের সলভেন্টটা হচ্ছে ডিসপার্সড অবস্থায় থাকে। তো এখানে আমরা যেটা করি, আগে সলিউশনটাকে আমরা জেলে কনভার্ট করি, এরপর তাকে ড্রাই স্পিনিং এর মাধ্যমে আমরা ফাইবারে পাইরোলাইসিস বা হিট সেটিং পরবর্তীতে যা যা দরকার তার মাধ্যমে আমরা তাকে ফাইবারে কনভার্ট করি, মানে পার্থক্যটা হচ্ছে জাস্ট এখানে। তো এই জন্য প্রসেসটার নাম হচ্ছে সোল জেল স্পিনিং প্রসেস, অর্থাৎ সলিউশন থেকে আমরা জেলে কনভার্ট করে তারপর স্পিনিং করতেছি। তো এটাও একটা মানে ম্যানুফ্যাকচারিং সিস্টেম
আমাদের সিরামিক ফাইবার বানানোর। তো এরপরে আমরা কিছু বেনিফিট এবং ড্রব্যাক রাখছি, এটাও নিজেরা দেখে নিতে পারো, এখানেও খুব কঠিন কিছু নাই। নরমালি আমাদের সিরামিকের অ্যাপ্লিকেশন হচ্ছে হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশনে, অর্থাৎ সিরামিকের আমরা জানি যে সকল ইনঅর্গানিক ফাইবারেরই আসলে মেল্টিং টেম্পারেচার অনেক হাই। সো তারা অনেক দূর পর্যন্ত হিট নিতে পারে, 2000-3000 ডিগ্রি পর্যন্ত তারা হিট মানে টলারেট করতে পারে। সো হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশন যেমন হচ্ছে তোমার ধরো গিয়ে ফ্লেম রিটার্ডেন্ট ফেব্রিক, যেটা আগুনের হাত থেকে আমাদেরকে প্রোটেক্ট করবে এরকম কিছু, অথবা থার্মাল শক রেজিস্ট্যান্স। থার্মাল যে শক মাঝে মাঝে মানে অনেক হাই টেম্পারেচার যখন হঠাৎ করে চলে আসে তখন একটা থার্মাল শক সৃষ্টি হয়, যেটাকে সে রেজিস্ট করতে পারে। ইলেকট্রিক রেজিস্টিভিটি, অর্থাৎ ইলেকট্রিক্যাল শক রেজিস্ট করার মতো ক্যাপাসিটি তার আছে। এই ধরনের অ্যাপ্লিকেশনে নরমালি ইনঅর্গানিক ম্যাটেরিয়ালগুলোকে ইউজ করা হয়, এবং তার জন্য আমরা ওই যে পাইরোলাইসিস করে থাকি এটার হিট সেট করার জন্য, বা হচ্ছে এই কাজগুলো করে থাকি। এখানে বেনিফিট গুলো দেওয়া আছে, মাইক্রোস্ট্রাকচারাল স্টেবিলিটি কেমন, তারপরে হচ্ছে পোর থার্মাল এবং ইলেকট্রিক্যাল কন্ডাকশন, তারপর হচ্ছে লো থার্মাল কন্ডাক্টিভিটি, তারপরে মোর ডেন্স। এই জিনিসগুলো একটু নিজেরা দেখে নিও। এটাকে ব্ল্যাঙ্কেট, ফেল্ট, ফাইবার বিভিন্ন রকম শেপে আমরা কনভার্ট করতে পারি। এরপরে কিছু অ্যাপ্লিকেশন, এটাও হচ্ছে ওই ইয়া বেসড, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে, রিইনফোর্সমেন্টে, তারপরে এয়ারোস্পেসে, হিট রেজিস্ট্যান্টে, ইনসুলেটিং অ্যাপ্লিকেশনে, ফ্লেম রিটার্ডেন্ট অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে মেটালকে রিপ্লেস করতেছে আস্তে আস্তে, কারণ হচ্ছে এটার করোশন রেজিস্ট্যান্ট অনেক ভালো, এবং এটা হাই টেম্পারেচারে মানে তেমন কোনো ক্ষতি হয় না, বা কোনো রাস্ট হয় না, জং ধরার পসিবিলিটি নাই, করোশন হওয়ার পসিবিলিটি নাই, তাই হচ্ছে এটা মেটালকে ধীরে ধীরে রিপ্লেস করতেছে। আরো কিছু ইউজ এখানে দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট প্রোটেক্টিভ অ্যাপ্লিকেশনে ইউজ করা যায়, এই কথাগুলো এখানে লেখা আছে আর কি। তো এইটারও মার্কেটিং কন্ডিশন আমি অ্যাড করে দিব যখন স্লাইডটা দিয়ে দিব। তো মোটামুটি এই ছিল আমাদের এই চ্যাপ্টারে। এখানে আমরা বেশি ডিটেলসে যাই নেই, কারণ এই চ্যাপ্টারটা আসলে ইনঅর্গানিক ম্যাটেরিয়াল, এবং এটা হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সের পার্ট বেসিক্যালি। টেক্সটাইলে কিছু ইউজ আছে যেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করলাম, বাট টেক্সটাইলের ইউজগুলো হচ্ছে মোর মানে ফাংশনাল ইউজ দেন হচ্ছে ট্রেডিশনাল ইউজ। মানে আমরা যে সুতা দিয়ে কাপড় বানাই, গেঞ্জি বানাই বা শার্ট বানাই, এগুলো হচ্ছে ট্রেডিশনাল ইউজ। আর ফাংশনাল ইউজ কোনগুলা, এই যে সে যে হিটকে রেজিস্ট করতেছে, তারপরে থার্মাল শক রেজিস্ট করতেছে, তারপর হচ্ছে কম্পোজিট আকারে রিইনফোর্সমেন্ট দিচ্ছে, এগুলো হচ্ছে তার ফাংশনাল ইউজ, বা মানে স্পেসিফিক অ্যাপ্লিকেশনে আমরা স্পেসিফিক ম্যাটেরিয়াল হিসেবে এটাকে ইউজ করতে পারি। এই হচ্ছে ঘটনা। তো আমরা এখানেই শেষ করব, যেহেতু তোমাদের আবার আরেকটা ক্লাস আছে। সো আর মনে হয় 3-4-5-7 মিনিট বাকি আছে। তো একটা ছোট্ট করে ফিডব্যাক চাচ্ছি, যেহেতু আমাদের ক্লাস এ পার্ট মোটামুটি শেষ, আমরা পরবর্তীতে একটা রিভিউ ক্লাস নিতে পারি যদি তোমরা মনে করো। সেটা হচ্ছে পরীক্ষার আগ দিয়ে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, বা টোটাল জিনিসটার একটা ছোটখাটো রিভিউ দিতে পারি যদি দরকার হয় আর কি। তাহলে আমাকে একটু নক দিও, মানে সিআর কে দিয়ে নক দিয়ে হইতে পারো, সমস্যা নেই। আর এমনিতে যখন কারো যদি কোনো টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে আমাকে এমনিতেও নক দিতে পারো, অ্যাভেলেবল আছি আর কি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে অনলাইন ক্লাস মানে হঠাৎ করেই সবকিছু হয়ে গেল। সো ক্লাস কতটুকু কি ইয়া হয়েছে জানি না, ভালো হয়েছে না খারাপ হয়েছে, বা কতটুকু কাজে লাগছে আসলে অ্যাকচুয়ালি। তো ফিজিক্যাল ক্লাস হলে হয়তো আরো অনেক কিছু দেখানো যেত, ফাইবার গুলো হাতে দিয়ে দিয়ে দেখায় তারপর তোমাদের মানে আরো একটু ভালোভাবে জিনিসগুলো বোঝানো যেত। সো সেটা সম্ভব হয় নাই ফর করোনা রিজন। তো আশা করি যতটুকু মানে চেষ্টা করছি বোঝানোর কাজে লাগছে বা লাগবে। তো বাকিটা আর কি ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে দেখা যাবে। ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন আছে এখানে?
স্যার আমাদের একটু মানে সবগুলাই লাস্টে যেগুলোর উপরে ভিডিও দেওয়া হয় না ওগুলো একটু যদি সময় করে দিতেন হ্যাঁ তাহলে হ্যাঁ ভালো হতো। ওইটা নেক্সট উইকের ভিতরে সব ক্লিয়ার করে দিব আমি, যেহেতু ক্লাস শেষ জি হয়ে স্যার। যাচ্ছে তো জি স্যার সময় এখন একটু পাওয়া সময় যাবে। করে দিন। জি স্যার। আচ্ছা আরেকটা জিনিস স্যার, আমাদের গ্লাস বা সিরামিকের এগুলো তো স্যার রিজিডিটি অনেক বেশি থাকার কথা। তো হ্যাঁ আমরা যখন এটাকে মানে এই যে মলেন করে দেন ওই সব পুলিং করতেছি, তো পুলিং এর সময় তো এটা একেবারে রিজিড হয়ে যাওয়ার কথা, তো এখন এটা কি আমরা ফেব্রিক হিসেবে ইউজ করতে পারি? হ্যাঁ, এটা ফেব্রিক হিসেবে ইউজ করতে পারি। এখানেই হচ্ছে আমাদের পার্থক্যটা। রিজিড হয়ে যাইতো যদি ওই যে 100% আমাদের সিলিকন থাকতো, বাট এই যে এই ম্যাটেরিয়াল গুলো অ্যাড করার মাধ্যমে আমরা তার রিজিডিটিটাকে কমায় নিয়ে আসতেছি, ফ্লেক্সিবল বানিয়ে দিচ্ছি। ও মানে এটার কিন্তু কিছুটা ফ্লেক্সিবিলিটি থাকে তখন। ফ্লেক্সিবিলিটি থাকে, হ্যাঁ অবশ্যই। এটাকে ফাইবার বা ইয়াতেও কনভার্ট করা যায়, সুতায় কনভার্ট করতে পারো, তারপর হচ্ছে নরমালি কাপড়ে কনভার্ট করতে পারো, বিভিন্ন রকম ইয়াতে কনভার্ট করা যায়। তো এরকম হয় ফাইবারটা আর কি। জি স্যার বুঝতে পারছি। স্যার একটা জিনিস যে হ্যাঁ, শুধুমাত্র বোরনই কি মেইনলি ইউজ করা হয়, আর কিছু ইউজ করা হয় না এই মানে না আর ফ্লেক্সিবিলিটি? সবই ইউজ করা হয়, বাট আমি আসলে অত ডিটেলসে ঢুকি নাই এখানে। ওই যে অ্যালুমিনিয়ামের একটা পার্ট আছে, তারপর হচ্ছে এই যে এখানে যেগুলো দেখাইছি বোরনের পার্ট আছে, ম্যাগনেসিয়ামের পার্ট আছে, ক্যালসিয়ামের পার্ট আছে। বোরনটা জাস্ট মানে স্পেসিফিক্যালি হাইলাইট করছি কারণ তার ভিসকোসিটির উপরে একটা মানে টোটাল ইফেক্ট আছে। বোরন ছাড়া দিলে ভিসকোসিটি একরকম পাই, বোরন দিলে ভিসকোসিটি একরকম পাই, এটা ডিরেক্ট একদম মানে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে। আর অন্যান্য জিনিসগুলার মানে কম্বাইনলি অ্যাপ্লিকেশন আছে, বাট স্পেসিফিক্যালি তারা কিভাবে কাজ করে এটা আসলে বোঝা যায় নাই এখনো। সো এই কারণে আর কি এই জিনিসগুলোর ডিটেলসে আমি যাইনি, বোরনটাই মূলত দেখাইছি। ওকে, বাট সবকিছুই আসলে কম্বাইনলি একটা তোমার ওই ফ্লেক্সিবিলিটি নিয়ে আসে আর কি। তো আরো ডিপে ঢোকার জন্য তোমরা নেটে গুগল স্কলারে সার্চ দিয়ে দেখতে পারো যে বর্তমানে